বন্ধুরা, আজকে 3 দিন পর যে রিপোর্ট দেওয়ার কথা ছিল সে রিপোর্ট আমাদের হাতে এসছে। এটা হলো রিপোর্টটা এমনভাবে দিয়েছে যে এটা শুধু সম্পত্তি আছে কি নাই বা কতটুকু আছে এবং চিকিৎসার কিছু পেপারস দেওয়া আছে। এটা যতটুকু আমরা আশা করেছিলাম সেভাবে রিপোর্টটা আসে নাই। এখন এটার উপরে আমরা কাজ করব। মূলত আমাদের প্রত্যাশা যেটা জানার যে এই যে সম্পত্তি আমরা জেনেছি যে ওনার ফার্স্ট হাজব্যান্ড রহমান সাহেব তার জমির যে জমিতে তার নাম ছিল আমাদের চিত্রনায়ক অঞ্জনাদির, তো সেখানে 3টি ফ্ল্যাট, এই 2টি দোকান পাওয়ার কথা ওনার বোন আমাকে বলেছেন, অঞ্জনাদি বড় বোন বলেছেন, রঞ্জনাদি বলেছেন যে 3টি ফ্ল্যাট এবং 2টি দোকান পেয়েছে এবং ঠাকুর সম্পত্তি যেটা মানে ওনাদের দাদার সম্পত্তি 2 বোনের পাওয়ার কথা, সেখানে যে সম্পদ বিক্রি করেছেন সে টাকাটা ওনাদের মানে মণি এবং অঞ্জনাপুর হাতে এসছে, বড় বোনকে দেওয়া হয়নি, ছোট বোনকে দেওয়া হয়নি। আরেকটা প্রশ্ন, আরেকটা পয়েন্ট বলে যাচ্ছে, সেটা হলো রাজুকের যে প্লটটা সেল করেছে সে টাকাও তাদের হাতে এসছে এবং অগণিত লোনের যে মানে মানুষের লোন করেছে তারা আমাদের কাছে আসছে, যোগাযোগ করছে। এই যে এতগুলো টাকার যে সমাহার হয়েছে, যে টাকাগুলো এখানে প্রায় আমার হিসেবে প্রায় 15-20 কোটি টাকার কাছাকাছি চলে আসে। তো এই টাকাগুলো কোথায় গেল সেটা আমরা খুঁজবো। আমরা কে নিয়েছে কিনা এমন কেউ বলে না যে আমি ওনার কাছে লোন নিয়েছিলাম, আমার কাছে কিছু টাকা আছে, এরকম কোনো লোককে এখনও আমরা পাইনি। তবে যারা ওনার কাছে পাই সেই দরখাস্ত একটু আগে একটা আসছে 22 লক্ষ টাকা মানে উপযুক্ত পেপারস দিয়ে আমাদের কাছে জমা দিয়েছে। তো আমরা আসলে জমা দিলেও আমরা টাকাটা ফেরত দেওয়ার অধিকার রাখি না এবং টাকা নেওয়ার অধিকার রাখি না। আমরা শুধু আপনাদের নিয়ে এটা উদ্ঘাটন করার চেষ্টা করছি যে বিষয়টা কোন দিকে গেছে। আমি কিন্তু সেদিন বারবার বলেছিলাম যে অঞ্জনা উনি একজন নক্ষত্র, এই রূপালী আকাশ থেকে ওনার বিদায় হয়েছে, কিন্তু মানুষের মনের ওনার জায়গা রয়ে গেছে। প্রত্যেকটা ভক্ত অনুরাগী তাকে নিয়ে মামলা করতে পারে। তার মৃত্যু নিয়ে যদি যে কারোর সন্দেহ থাকতে পারে যে ওনার স্বাভাবিক মৃত্যু হয়নি, তাহলে যে কেউ মামলা করতে পারেন, আমরা তাকে সহায়তা করব, আমরা বিপক্ষে নয়। আমি সেদিন এখানে ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউতে আমি যেহেতু আমাকে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া আছে, আমার মাননীয় প্রেসিডেন্ট বিশেষ সদাগর সাহেব দিয়েছেন, আমি 5 জন, আমার কমিটিতে 5 জন আছেন, বিপ্লব ভাই, সনি, মুক্তি, চিত্রনায়িকা আন্না এবং ইউসুফ ভাই, কোরিওগ্রাফার ইউসুফ ভাই, উনি ঢাকার বাইরেও আছেন। 4 জন প্লাস আমি 5 জন আমি আছি এখানে। 5 জন আমরা তদন্ত করছি এবং ছায়া তদন্ত করছে আমাদের পুলিশ অফিসার ইন্সপেক্টর শফি। এখন আমার কথা হলো, সেদিন মনি যেভাবে কথা বলছিল, অনাদায়কের চর্চা করছিল, তার এত কথা বলার প্রয়োজন ছিল না। আর পাশে আমি চুপ থাকার কারণে অনেকে ভাবছে আমি বোধহয় বায়াসড, এটা বলেছে সেপুদা আমাকে আজকে। উনি বললেন যে আপনি এত চুপ ছিলেন কেন, কিন্তু তাদের জানা দরকার যারা জানেন না বিষয়টা। বলি যেহেতু একটা তদন্ত কমিটির প্রধান আমাকে করেছে, আমি যদি কাউকে আক্রমণ করি তাহলে বোঝা যাবে যে আমি রেডি, আমি নিরপেক্ষ নই, আমাকে খুব নিরপেক্ষ থাকতে হবে। বিদায় আমি সেদিন এইভাবে কথা বলেছিলাম। অনেকে মানুষ নানানভাবে বলেছে, যারা আমাকে চেনে না, যারা আমাকে জানে তারা নিশ্চয়ই বুঝেছে যে আমি কোনো কারণে 1000 কোটি টাকা দিয়ে আমাকে বায়াস করার মতো মানুষ আমি না। তো যাই হোক, আমরা কোনো বায়াস না, আপনাদের মাধ্যমে আবার তাদের বলতে চাই আমরা বায়াস না। আমরা শুধু যেহেতু এটার প্রধান করাচ্ছে আমাকে, সেহেতু আমি যদি কারো পক্ষে বা কাউকে ধমক দিই তাহলে মনে হবে যে আমি মানে করেছি, বিষয়টাকে একটা পক্ষ নিয়েছি। আমরা একদম স্বতন্ত্র, আমরা চাই না কেউ শাস্তি পাক বিনা কারণেই। আর তার মৃত্যুর কারণ যদি কেউ হয়ে থাকে সে মুক্তি পায়, সেটাও চাই না। এই বিষয়ে আমি মোটামুটি আমাদের কাছে যে এসেছে, লিখিত এসছে, রিপোর্ট এসছে, রিপোর্টটা অপ্রতুল, পর্যাপ্ত নয়। এই সম্পত্তির হিসাব ঠিক মতো এখানে আসেনি। এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আমার কমিটির লোক যারা আছে, 4 জন এখানে আছেন, 4 জন আছে, হ্যাঁ 4 জন আছে, 4 জন উত্তর দিতে পারবেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে। আচ্ছা, এই বিষয়ে আমি বলতে চাই, একটু আগেও ধন্যবাদ আপনাকে, একটু আগেও আমি মনিকে ফোন করলাম, মনি মামা আপনি কি আসছেন না কেন? আমি এক্ষুনি আসতেছি মামা, আমি শুধু দুলাবার জন্য দেরি করছি। ওনার কথার একটা কথা উনি সত্য বলে কিনা আই মিন ডাউট। উনি এখনো পর্যন্ত আসেন নাই, তবে এই রিপোর্টটা দিয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার রিপন ভাই, কামরুল, হ্যাঁ মানে ওনার যে মেয়ের জামাই, উনি এসে দিয়েছেন।
এবং উনি 3 দিনে যে কাজ করেছেন কম না, যথেষ্ট কাজ করেছেন। উনি হয়তো আরও করবেন। আর ওনার ভাষ্য মোতাবেক উনি মুক্তির কাছে বলেছেন, পার্সোনালি বলেছেন যে অসুস্থ অবস্থায় আসলে 11 দিন ছিল, 3 দিন না, 4 দিন না, 6 দিনও না, 4 দিনও না, উনি 11 দিন অসুস্থ হয়ে পড়েছিলেন। ওনার বাথরুম হচ্ছিল বিছানাতেই। তো উনিও বলেছেন যে তখন এইটাই গাফিলতি। কার সাথে? মনির সাথে। মনির সাথে কথা হয়েছে, আজকে কথা হয়েছে। সে রিপোর্টটার ব্যাপার জানতে চাইছিল। অ্যাকচুয়ালি প্রথম থেকে বলি, যেটা হচ্ছে গত মিলাদের দিন আমাকে শিল্পী সমিতির পক্ষ থেকে একটা গুরুদায়িত্ব দেওয়া হয়, যেটা হচ্ছে 3 দিনের মধ্যে একটা আলটিমেটাম দেওয়া হয় যে 3 দিনের মধ্যে আপনার কিছু কিছু ব্যাপার একটা জানতে চাওয়া হয়, যে সেটা আপনি আমাদের কাছে উত্থাপন করবেন। তো আমি আলহামদুলিল্লাহ যে আমি 3 দিনের মধ্যে আমি আমার মতো করে তদন্ত রিপোর্টটা তৈরি করে দিয়েছি। এখন ওনারা সেটাকে একটু ভেরিফাই করবেন যে আমি কোথাও ভুল করেছি কিনা। আমি যতটুকু জানতে পেরেছি অতটুকু, ওনারা যেটা যেটা জানতে চেয়েছেন সেটা আমি স্পেসিফিক্যালি যেভাবে পেরেছি আমি দিয়েছি। এটা আমার দায়িত্বটা আমি আজকে 3 দিনের মাথায় দিতে পারছি, আলহামদুলিল্লাহ। আর সেকেন্ড থিং হচ্ছে কি, মনি যেটা জানতে চেয়েছিল যে রিপোর্টের ব্যাপারে কি করতেছে, রিপোর্টটা জানতে চেয়েছিল যে রিপোর্টটা করছো কিনা। আমি তখনও তৈরি করতেছি। ইনফ্যাক্ট আমি দুপুরবেলা এটা আমি টাইপ করছি আজকে আমার অফিসে, টাইপ করে তখন আমি এটা করছি আর কি। এরপর আর তার সাথে আমার আর কথা হয়নি। আমি একটা কল করেছিলাম তাকে যে মনিমা আপনারা আসছেন, কয়ে আমি আসতেছি, দুলাভাই আসছে, দুলাভাই বোনের বাসায় গেছে, উনি লাঞ্চ করার পরে আমরা রওনা দেবো, এই কথা বললো। না আমি এখন কল দিয়ে দেখি সে মোবাইলটা অফ রাখছে। আমি মনে করেছিলাম যে ইভিনিং এ বা সন্ধ্যার পরে প্রোগ্রামটা হবে। হ্যাঁ, মানে হঠাৎ করে তার ভাই ফোন দিয়ে বলেছে যে আপনার 3টা থেকে বসে আছে। তখন আমি তাড়াহুড়া করে আমি বনান অফিস থেকে বের হয়ে দৌড়ায় চলে আসছি আর কি। হ্যাঁ, না আমি যা জানতে চেয়েছি তা বলেছে এবং আমি তার কাছ থেকে সহযোগিতা পেয়েছি বললি তো আমি সেটা আমি আসলে তার সাথে আমার কথা হয়নি। আমি না আমার ওর তথ্য যেটা হচ্ছে যে বিশেষ করে যে প্লট কেনা বিক্রি করার থেকে শুরু করে সিনেপ্লেক্স পর্যন্ত যে সমস্ত প্রজেক্টগুলো বেচা কেনা করেছে সেগুলোর ব্যাপার তাদের সাথে আমার কথা হয়েছে, তার সাথে কথা। হ্যাঁ, ডকুমেন্টস নিয়েছে। আমি কোন জায়গায় কত টাকা বিক্রি করেছে কিনা না সেগুলো আমি ইন্টারনালি ওর কাছে নিয়েছি। ওর কাছে যা যা ছিল সেগুলো নিয়েছে। দালিলিক না, আপনার যেমন যে প্রজেক্টটা একটা প্লট বিক্রি করছে বা কিনছে এরকম একটা যে ধরেন চেকের মাধ্যমে এরকম কিছু ডকুমেন্ট আমার কাছে আছে। দলিল না, দলিল কোনো সেই আমি সেটি করিনি। এটা আমি আমার মতো দিয়েছি। যখন আবার যদি শিল্পী সমিতি মনে করে এটা আরো এলাবোরেটলি লাগবে তখন ওনারা আমাকে বলবে, তখন আমি আবার চেষ্টা করব। আমি আমার মতো করে দিয়েছি, ওনারা দেখে তারপর ওনারা আমাকে বলবে। আমি আরেকটা কথা ক্লিয়ার করতে চাই, সেটা হলো মনি মানে সে খুব ড্যাম কেয়ার এবং সে যত প্রেশার দেওয়াচ্ছে, ফোন টোন করাচ্ছে, সে ধরেই নিয়েছে যে এভাবে সে পার পাবে। এখানে কিন্তু আমরা ছাড়াও, শিল্পী সমিতি ছাড়াও তার অনেক কাছের কিছু মানুষ আছে, ভক্ত আছে, যেমন মাহবুব সানি মিউজিক ডিরেক্টর, সেও আসছে, সে আপনাদের সাথে কথা বলেছে, সে মামলা করার জন্য রেডি আছে। আমাদের বিপ্লব শরীফ ভাই রেডি আছে। যদি এটা কেউ ভাববার কোনো কারণ নাই যে আমরা ডিলে করে একটা রিপোর্ট সাবমিট করবো আর বিচারটা হবে না, তা না। অবশ্যই মামলা হবে। মামলায় যদি দেখা যায় যে কেউ দোষী না, মাপ পেয়ে যাবে। আর যদি মামলায় দুষ্প্রমাণ হয়, অবশ্যই হত্যার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তার চরম শাস্তি হবে। এটা আমি প্রতিনিয়ত আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলতেছি, অবগত করাচ্ছি। এটা অবশ্যই একটা ড্রাস্টিক অ্যাকশনের দিকে আমরা যাব এবং অন্যায় করে কখনো মাপ পাবে না। সে ধরে নিতে পারে যে অনেকগুলো টাকা আত্মসাৎ করেছে বলে আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি। এই বিষয়ে আন্না দুটা কথা বলুক। আন্না, চিত্রনায়িকা আন্না। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ওদেরকে যতদিন ধরে চিনি, প্রায় 8-10 বছর তো হবেই। 13 সাল থেকে যতটুকু চিনি, প্রথম অবস্থায় মনিকে আমি যেভাবে দেখেছি সেটাকে আসলে এখন বলবো কি না, আমার মনে হয় আজকে আমার বলা উচিত। প্রথম অবস্থায় মনিকে আমি এক বিয়ের প্রোগ্রামে দেখি এবং তাকে তখন জানি সে অ্যাসিস্ট্যান্ট। কিছুদিন পরে আপু বলল যে না, আমার ছোট ভাই ও আমেরিকায় ছিল, ও কি সঞ্জয় ছিল, ওর নাম এখন মুসলিম করে সাজ্জাদ মনি করা হয়েছে। ঠিক 17 সাল থেকে হঠাৎ করেই 18 সালের দিকে আপু এসে বলতেছে না, আমার একটা প্রবলেম ছিল এই সেই, ও আমার পেটের ছেলে।
তো শুরু থেকে আপুর দিকে তাকে আমরা তো বুঝি অনেক কিছু, বুঝেও আপুকে সম্মানের জন্য ভালোবাসার কারণে আমরা কখনোই মুখ খুলি নাই, কিছুই বলি নাই। যে আমাদের কাছে মনে হয়েছে এটা তার পার্সোনাল বিষয়, সে যদি কাউকে ভালো সন্তান ভেবে ভালো থাকে, একজন নিঃসঙ্গ মানুষ, একেবারেই নিঃসঙ্গ ছিল। আজকে হয়তো আমরা অনেক বড় বড় কথা বলতেছি, আসলে তো সে একা ছিল। তো আমরা মনে করছি যে ঠিক আছে, সে যদি ওই ছেলেকে রেখে সে হ্যাপি থাকে আলহামদুলিল্লাহ। তো যেটা দেখলাম যে মনি ছেলেটার মধ্যে একটা প্রবলেম, যে ও প্রচন্ড রকম মিথ্যা কথা বলে, ওর সব কিছু জুড়েই মিথ্যা, মিথ্যা ছাড়া এখন পর্যন্ত আমরা কিছুই পাইনি। আর রিসেন্ট তো পুরাই প্রমাণ হলো, সে যদি 1 লাখ টাকার কিছু কিনতো, সেখানে বলতো সেটা 5 লাখ টাকা। তো তার মিথ্যার জন্য কিন্তু সে আরো বেশি আজকে ফাঁসছে। আর আমাদের কাছে আরো কিছু তথ্য আছে, আমার কাছেও আছে, সেগুলা আমি আমার ভাইয়া ডিএতাব ভাইকে দিয়ে দিব। আরো কিছু দেওয়া হয়েছে, আমাদের যে কমিটি হয়েছে সেখানে তো দেওয়া হবেই। এবং রিপন আঙ্কেলও অনেক কিছু হয়তো এখন জানে। আমাদের কাছে রিপন আঙ্কেলের যে ক্যারেক্টারটা মনি তৈরি করেছিল, আমাদের কাছে তো যখন অঞ্জনা আপা অসুস্থ, আমার কাছে তো মনে হচ্ছে রিপন আঙ্কেলই মেরে ফেলছে মনির কথার জন্য। পরবর্তীতে তো বুঝলাম যে আসলে এই কাজটা কে করছে, এবং তার ড্রাইভার আরিফ, যার নাম নাকি মনির, এতদিন আমরা জানলাম, এত বছর ধরে জানছি যে আরিফ। এখন হঠাৎ করে শুনি তার ড্রাইভিং লাইসেন্সের সাথে তার ভোটার আইডির সাথে কোনো মিল নাই, তার নাম নাকি মনির। তো এই ছেলেটা আমার এখনো মনে আছে, যখন আমি আইসিইউর সামনে বসে, সে আমার আম্মার পাশে বসে বসে বলতেছে আর বেশি দিন না, 2-1 দিনের মধ্যে আমি দেশের বাইরে চলে যাব। তো বিষয়টা আমার ভালো লাগে না। এরকম অনেক পয়েন্ট আছে, অনেক কিছু আমরা ধরতে পারছি। আদাবরের বাড়ি তার নামে দিয়ে দিছে, হ্যান ত্যান। তো এগুলা যা যা আছে সব আমরা আমাদের মহোদয় ডিএতাব ভাই আছেন, ওনাকে আমরা তো দিয়েছি, আরও দিব। আরও কিছু প্রমাণ আজকে আমার হাতে আসছে। এবং ফোনের বিষয়টা বলি, এটা বিপ্লব ভাইকে শুধু একা না, আমার কাছেও এই টাইপের 2টা ফোন আসছে। একটা ফোন আমি রিসিভ করেছিলাম, এরপরে সেকেন্ড ফোনটা আমি আর রিসিভ করিনি। এবং ফোনের কথাটা ঠিক এইরকম যে কেন আমরা করতেছি, এটা ভালো হবে না, এটা রেজাল্ট খারাপ হবে। তো আমাদের অলরেডি হুমকি দেওয়া হচ্ছে। তো হুমকি দিয়ে কোনো লাভ নাই, কারণ এখন আমাদের যদি কোনো ক্ষতি হয় সবাই বুঝিয়ে নিবে যে কে করাচ্ছে। আচ্ছা, মুখপাত্র আমাদের সম্মানিত তায়েব ভাইয়ের অনুমতি সাপেক্ষে আমি আরেকটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আন্নার সাথে কথা বলে মনিকে ফোন করেছিল আমাদের আলমগীর স্যার, যে কত টাকা বিল আসছে, আপনি দেখবেন কেমন সন্তান বা কেমন ভাই সে বলছে 8.5 লক্ষ টাকা। আলমগীর স্যার ফোনটা কেটে দিয়ে ইউনাইটেড ফোন করেছে, বিল কত আসছে 5,23,000 টাকা। তাহলে ওইখানে তার ব্যবসাটাই করতে হইতো। মা তার মারা যাচ্ছে, বা বোন মারা যাচ্ছে, বা বান্ধবী মারা যাচ্ছে, আপন মানুষ মারা, যার সাথে এক প্লেটে সে খায়, তখনও সে ব্যবসাটা করতেছিল। 5,23,000 আর কোথায় 8.5 লক্ষ টাকা। এটা আলমগীর স্যার নিশ্চয়ই আপনাদের আর আমি ব্যাখ্যা দিতে চাই না। তাহলে যারা তার সাপোর্ট করছেন বা তাকে অনেস্ট করার চেষ্টা করতেছেন বা তাকে সহযোগিতা করার চেষ্টা করছেন, হ্যাঁ সরল সোজা বলতেছেন, তাদের বলতে চাই যে উনি অতটা সরল সোজা না। এবং আমাদের আলমগীর সাহেব মহোদয় তিনি প্রস্তুতি নিয়েছিল যে 5 লাখ আর 8 লাখ যাই তদন্ত করব। তদন্ত করার পর আরও ওনাদের যে হসপিটালের রিপোর্টগুলো আছে সেগুলো আমরা আনতে বলেছি, সেগুলো আমরা তদন্ত করব। তারপরে ভাই বললাম আমার কমিটির অনেক মেম্বারদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিভিন্ন এপিবিএন নাম্বার দিয়ে, ভয় দেখানো হচ্ছে যে এটা আমাদের করবেন না, এগুলি আমরা ধরে নিচ্ছি, এটা মনে করাচ্ছে, ধরে নিচ্ছি। এবং সে আসেও নাই, এটা আরও বেশি প্রমাণ হয়। হি ইজ ভেরি ড্যাম কেয়ার, রাইট। উনি মানে ওর কলিজাটা অনেক বড় থাকা ভালো, কিন্তু ন্যায়ের পথে থাকলে খুব ভালো হয়। এখন একটা অন্যায় করে যদি তার কলিজা আমাদের দেখাতে যায়, আমরা বোধহয় বসে বসে তা দেখবো না। আচ্ছা, এই বিষয়ে আমি আমার যে অন্যতম সম্মানিত সদস্য বিপ্লব শরীফ ভাই, আপনি একটু বলেন, তাকে ফোনগুলো বেশি। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আমাদের মুখপাত্র সহ আমরা 4 সদস্যের মধ্যে একজন অনুপস্থিত। সবাই ভালো আছেন? আসলে আমাদের ওই দিনের বার্গেনিংয়ে বিশেষ করে আমার একা লড়াইতে আপনারা এটুকু পেয়েছেন যে তথাকথিত যে ছেলে মনি, যিনি সাজ্জাদ মনি ছিলেন, এখন নিশাত মনি, উনি যে তার জন্মের সন্তান না, এটুকু আমি ক্লিয়ার করে দিয়েছি। আর থ্রেট আমার কাছে আসছে এই কারণে যে আমি ওই দিন বোধহয় বেশি একটু বার্গেনিং করছিলাম, এবং আমি বোধহয় আপনাদের সামনে তুলে ধরছি, তার মুখ থেকে বাধ্য করাইছি যে না, সে দত্তক নেওয়া ছেলে। আপনারা এটা তো ক্লিয়ার। তার আগে পর্যন্ত সে কিন্তু তার জন্মের সন্তানই ছিলেন। আমরা ইনভেস্টিগেশনের কথা বলি, অন্য বিষয়। হ্যাঁ, না, এটা আমাকে প্রশ্ন করলে এখন বিষয়টা হচ্ছে আমি একটু বার্গেনিং বেশি করছি, হয়তো আমাকে
3টা নাম্বার থেকে এটা আমি আমার মুখপাত্র এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি শ্রদ্ধেয় তায়েব ভাইকে আমি অবগত করছি। মালয়েশিয়ার 2টা নাম্বার আর +966 সম্ভবত সৌদির নাম্বার, এদিকেও তো ক্যামেরা আছে। তো সেখানে আমাকে থ্রেট করা হয়েছে যে তুই কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি করিস। তায়েব ভাই তো চুপচাপ ছিল, কিন্তু তায়েব ভাই তো চুপচাপই থাকবেন, কারণ সে তো আমাদের প্রধান, সে হলো আমাদের প্রধান। তো এইখানে আমরা যে যতটুকু জানি, যেমন আজকে আমাদের হইয়া এলোমেলো ভাবে আপনারা প্রশ্ন করেন, আমি একটা বলি, ওই নায়িকার না বলে একটা, ওই নায়িকা মুক্তি আপা বলবে আরেকটা। আমাদের হইয়া যে আপনাদের ক্লিয়ার করে দিয়েছেন আমাদের শিল্পী সমিতির নির্বাচিত সদস্য নেতা, আমরা আরেক সমিতির কলিগ প্রযোজক সনি রহমান, সেটা আপনারা সুন্দরভাবে নিতে পারছেন, আর হাউকার মধ্যে হয় না। তো আমাকে থ্রেট দিয়েছেন, এটা আমি আমার পর্যন্ত রাখিনি, এটা আমি আমার শ্রদ্ধেয় তায়েব ভাইকে জানিয়েছি। এটা আমরা যাচাই করে দেখবো যে এই নাম্বারটা কার বা কি। আর মেসেঞ্জারের থ্রেট, এটা হলো থ্রেট ঠিক না, সেটা হলো যে ভাই আপনি কেন এটা এত ঘাটছেন, আপনার স্বার্থ কি, বাদ দেন না, একটা নিরীহ ছেলে। তার চোখে যে আমাকে বলছে যে উনি নিরীহ, আর আমাদের চোখে উনি দোষী। কেমন দোষী সেটা আগেও বলেছি, যে অবহেলা আর সম্পদের ব্যাপারে এটা তো সনি ক্লিয়ার করে দিল যে আমরা তদন্তের স্বার্থে এটা গোপন রাখছি এবং রাখবো। আপনাদেরকে পরবর্তীতে আমাদের সিনিয়র নেতাদের মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিত সব জানাবো। কারণ আমাদেরকে কিন্তু আসলে স্বাভাবিকভাবেই যেহেতু অঞ্জনা আপার বিষয়টি কিন্তু নর্মাল কোনো বিষয় না, কারণ উনিও শ্রদ্ধাভাজন শিল্পী এবং ওনার সঙ্গে যারা শ্রদ্ধাভাজনরা আছেন তারা অনেকেই কিন্তু জীবিত আছেন। তো সে প্রেক্ষাপটে হয়তোবা যে আমাদের কোনো অর্জন নেই, কিন্তু যারা অর্জন করেছে, যারা এই চলচ্চিত্রের সৃষ্টি করেছে, যারা এই সংগঠন করেছে, তাদের বিষয়গুলো কিন্তু চাইলে হুটহাট করে আমরা কোনো ডিসিশন নিতে পারি না। আর যেহেতু একদমই শুরু থেকে, এবং আপনারা দেখেছেন যে এই মিলাদ মাহফিলে কিন্তু অনেকে উপস্থিত হয়েছেন, সেখানে আমাদের শ্রদ্ধাভাজন আলমগীর সাহেব থেকে শুরু করে, কাঞ্চন সাহেব থেকে শুরু করে, উদ্যোগ সাহেব, আরও মুরব্বীরা আছেন, শুধু ক্যামেরার সামনের মানুষ বলবো না, ক্যামেরার পিছনের অনেকেও আছেন, পরিচালক প্রযোজক থেকে শুরু করে। আমরা অনেকের সঙ্গে চেষ্টা করছি সমন্বয় করে আসলে এটাকে কিভাবে সুষ্ঠু তদন্ত করা যায়। আর সবচেয়ে বড় যে বিষয়, পরিবারের বিষয়টা আবারও একটু ক্লিয়ার করছি। পরিবারের পক্ষ থেকে ওনার এখন যেটি হচ্ছে যে এটি পাবলিকলি অনেকে প্রশ্ন করছে বা কমেন্ট করছে ওনার মৃত্যু নিয়ে, কিন্তু পরিবার থেকে কিন্তু বলা হচ্ছে স্থাবর অস্থাবর নিয়ে। তো আমরা যারা সমিতিতে আছি তাদের কিন্তু অপেক্ষা করতে হবে আসলে পরিবার কি চায়। এখন আমি তো আমার আসলে আমি ব্যক্তিগতভাবে তো অভিযোগ করতে পারি না বা ব্যক্তিগতভাবে আইনি কোনো পদক্ষেপ নিতে পারি না। পরিবার যদি শিল্পী সমিতি, যেরকমটা অনেকে বলে যে শিল্পী সমিতি কি করলো, শিল্পী সমাজ কি করলো, এটি নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করে। আসলে একটি কথা বলতে চাই যে আমি সনি যখন আজকে শিল্পী সমিতির প্রতিনিধিত্ব করছি, সেখানে 575 জন শিল্পীর দায় ভার কিন্তু আমার। আমি চাইলে ফেসবুকে একটা কিছু লিখতে পারি না, চাইলে একটা গণমাধ্যমের সামনে যা খুশি বলতে পারি না। বয়স আমার যাই হোক না কেন, অনেক সিনিয়ররা তো আমাকে সেই প্রতিনিধিত্ব করার সুযোগটি দিয়েছে। সেই প্রেক্ষাপটে আমি যেহেতু অঞ্জনা আপা স্থাবর অস্থাবরের বিষয়টি তার পরিবারের জানার চেষ্টা করেছে, সেই প্রেক্ষাপটে পরিবার কিভাবে খুশি হয়, পরিবারকে কিভাবে সহযোগিতা করা যায়, সেটাই আমরা কিন্তু চেষ্টা করছি। বলা চলে ওইটা ছিল অনাকাঙ্ক্ষিত ভাবে, কোনো গুছানো ছিল না, আমাদের কোনো স্ক্রিপ্ট ছিল না, রেডি ছিলাম না। ওই দিন ছিল মিলাদ মাহফিল, সেইখানে কিন্তু মনি এবং আমাদের আজকে রিপন ভাই এবং ড্রাইভার কি নাম, রানা মনির, এরা কিন্তু মিলাদের দাওয়াতে আসছিলেন। তারা যে ক্যামেরার সামনে বা জাতির সামনে আমাদের সামনে উপস্থিত হইয়া খণ্ডায়িত হবে যে মনি যে তার পালিত ছেলে, দত্তক নেওয়া ছেলে, পেটের সন্তান থেকে এটা বেরিয়ে আসবে, এটা তারা জানতো না। আজকে ক্লিয়ার করে দেই, তায়েব ভাইও ট্রাই করতেছে, ফাঁকে ফাঁকে আমিও ট্রাই করতেছি। মনি কিন্তু 80 করে হেব্বেদের মেয়ে জোসনার মতো ফাঁকি দিয়েছে, এখন তার মোবাইলটি অফ। আমি এখনো ট্রাই, নাম্বার 1। নাম্বার 2, যে ড্রাইভার যাকে অভিযুক্ত করা হয়েছে তার আজকেই তার ওয়াইফের পেটে সন্তান 6 মাস বয়স, মারা গেছে। কিভাবে মারা গেছে আমাদের প্রশাসনের ওই ভাইটি জানতে চাইছে যে তুমি ডকুমেন্টস দাও ডাক্তারের, সেটাও এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। পাঠাইছে, তাইলে ওইটা বোধহয় সত্য, ওটা আমরা চেক করব। আর আমাদের কাছে থ্রেট মিনিট এগুলা কোনো কথা না, জন্মের সাথে মৃত্যু নিয়ে আসছি।
এরকম ভয় থ্রেট পেয়েছি আমরা। হয়তো 2টা 3টা আমার আসছে, আন্নার বোধহয় 2টা আসছে নাকি? আমরা অনেক ভয় এক পেয়েছি। মিনিট, আর এসএমএস তো কমেন্ট তো আচ্ছা, আসতেই আছে উল্টাপাল্টা আমাদেরকে। আজকের পরে আমাদের আরো আসবে, তাতেও কিছু নাই। এই অঞ্জনা আপাকে ভালোবাসি, তার পারিবারিক ভাবে বলো, শুধু আমি না, আমার 2 মেয়ে, আমার ওয়াইফ সহ আমরা তার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। বিভিন্ন জায়গার প্রোগ্রামে গেছি, বেড়াইছি। এইটার রহস্য এবং তার এই সম্পদ খোঁজ নিতে গিয়া যদি আমার এখানে মৃত্যু লেখা থাকে আল্লাহর তরফ থেকে, আমি মেনে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদেরকে জানানো হয় না, লিখিত জানাইতে হবে। আমরা কারো মুখের কথার উপরে ফোন কলে কথা হয়েছিল, সেটাই। তখন আপনারা লিখিত কথা কথা। হচ্ছে অঞ্জনাপার ওদিক থেকে ফোনটা কাটা হয়নি বা কোনো কারণে ফোনটা কাটতে পারেনি। তখন ওই দিকে যে কথাবার্তা চলতেছিল, তাকে ওনার কাছে মনে হয়েছিল যে হুমকি ধামকির একটা বিষয় ওদিকে চলছিল। তো এটার একটা রেকর্ডও নাকি তার কাছে আছে, এরকম শোনা যাচ্ছে। আপনাদের কাছে কোনো তথ্য বা কোনো কিছু আছে কি? পারফেক্ট, এটা আছে। উনি রেকর্ড করেছেন সেই, মানে সেই দুঃসময়টুকু রেকর্ড করে, যখন গায়ে হাত তুলতেছে এরকম বোঝা যাচ্ছে, চিল্লাচিল্লি হচ্ছে। মানে সে ফোন করেছে অঞ্জনা আপাকে, অঞ্জনা বলতে চাই তুই কেটে দে, পরে ফোন কর। উনি আর কেটে দেন নাই, তখন ক্রাউড ছিল, উনি রেকর্ড করেছে। এরকম অডিও আমি শুনেছি। আমরা এই জন্য হয়তো বা তাকে থ্রেট করছে। আর থ্রেট করলেই যে আমরা চুপসে যা, তা কিন্তু নয়। আমরা কি বিন্দু মাত্র ভয় পাচ্ছি না, পাবও না ইনশাল্লাহ। এটা যারা আহাম্মকের রাজ্যে বাস করে হয়তো একটু সুযোগ সুবিধা নিয়ে একটু মধু খেয়ে পক্ষে করার চেষ্টা করছেন, তাদের আমরা ডিসকাস করব, নিন্দা জানাবো, নিন্দা জ্ঞাপন করবো যে আপনারা আসলে থেমে যান, আপনারা হুমকি দামকি দেন না, আমাদের কাজ আমরা করেই থাকবো। অনুপস্থিতি দেখাবো আমরা। এটা আমরা অ্যাবসেন্ট দেখাবো তাকে, যে সে কথা দিয়েও আসেনি। কারণ সামথিং হ্যাপেন্ড হিয়ার, যে কথা দিয়ে কেন আসলো না সে, তার কেন পালিয়ে থাকা প্রয়োজন হলো, তাহলে তো আপনারা সবাই বুঝেন, দেশবাসী বুঝবে। অবশ্যই আসতো। হ্যাঁ, অনেস্ট হলে সে থাকতো। সে যেহেতু তার একটা ভয় আছে, হয়তো ভাবছে আমরা আটকে দেবো, আমরা এখনও আটকে দেবো না। আটকে দিলে তো সেদিনই দিতাম। যতক্ষণ পর্যন্ত এটা মামলা দায়ের না হবে, প্রপার মামলা না করবে, ততক্ষণ পর্যন্ত আটকে আমরা কোথায় রাখবো? পুলিশে দিতে হবে। পুলিশ দিলে তো পুলিশ মামলা চাবে। এই জন্য আমরা ওয়েট করছি। আমরা রিমান্ডের দায়িত্ব দিয়েছিলাম, রিমান্ডে ফেল করেছে, তাকে আনতে পারে নাই। আর যে ড্রাইভার সম্পর্কে বলতে চাই, ড্রাইভার আরিফ, যার নাম মনির, আরিফ নাম রেখেছে তারাই, যেহেতু মনির সাথে নাম মিলে যায়, নাম চেঞ্জ করেছে। আর আবার আমি বলি যে আরিফ কোনো ড্রাইভার নয়, কারণ ওনার 5 বছর যাবৎ কোনো গাড়ি নাই। আপনারা অনেকেই গাড়ির ড্রাইভারদের চালান, তো আপনারা দেখেন এক পাশে ঠিক মতো থাকতে চায় না বেতন না দিলে, আর সেই 5 বছর কেন রয়েছে? তাহলে মনে করতে হবে একটা সংঘবদ্ধ গ্যাং, মনি এবং আরিফ একটা সংঘবদ্ধ গ্যাং ওই কাজগুলো করেছে বলে আমরা ধারণা করতেছি। আচ্ছা, একটু আরেকটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে অনেকে প্রশ্ন তুলেছেন যে অঞ্জনাদির জন্য শিল্পী সমিতির ভূমিকা কি ছিল, চিকিৎসা, সেবা, দাফন, শেষ বিদায়। সেটি একটু আজকে আপনাদেরকে অবগত করছি যে আমরা দেখেন আজকে আমাদের শিল্পী সমিতির সাকসেস হচ্ছে যে আমাদের SM কামরুল আলম রিপন ভাই, অর্থাৎ অঞ্জনাদির যিনি জামাই রয়েছেন, মেয়ের জামাই, পালিত মেয়ের জামাই, তিনি যে রিপোর্টটি প্রদান করেছেন, সেখানে এই প্রতিবেদনে আমাদের শিল্পী সমিতির যে ভূমিকা সেটি তিনি উল্লেখ করেছেন। এটি আপনাদের জানার দরকার, কারণ অনেকেই বলে থাকেন শিল্পী সমিতিকে দিয়ে কি লাভ, এইসব সমিতি দিয়ে কি হবে। সেটার জবাব যদি দিতে চাই, যে আপনারা জানেন যে তিনি অসুস্থ অবস্থায় 2টি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এবং দ্বিতীয় যে হাসপাতালে সেখানে তিনি ICU-তে থাকা অবস্থায় পরলোক গমন করেছেন। এবং প্রথমে যে হাসপাতালে ছিলেন, তারপরে তাকে কিন্তু এখানে PG হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেই কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানে দেখেন প্রতিবেদনে এই জায়গাটুকু শুধু আপনাদেরকে ধরে দিতে চাই যে আসলে একটি সংগঠন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের ভূমিকা কি ছিল সেটি আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন, শেষ বিদায়, মিলাদ, সবকিছু, কিন্তু পরোক্ষভাবে কি ছিল সেটিও একটু আপনাদেরকে বলতে চাই। এখানে তিনি প্রতিবেদনে দিয়েছেন ওপরে উল্লেখিত বাড়ি বিক্রি করার জন্য বাইনা। আচ্ছা, এখানে যেটি দিয়েছেন এটি হচ্ছে যে অঞ্জনাদির যেটি PG হাসপাতালে বিলটি, PG হাসপাতালে তিনি যে ICU-তে ছিলেন, তার যে মেডিসিন লেগেছে, তার যে খরচপাতি হয়েছে, টোটাল খরচটি আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সেটি পরিশোধ করেছি, এবং শেষ দাফন পর্যন্ত আমরা আমাদের শিল্পী সমিতি
আমরা চেষ্টা করেছি ওনার পাশে থাকার জন্য, এবং যাবতীয় খরচ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বহন করেছে, সেটিও কিন্তু প্রতিবেদনে উঠে এসেছে। তো এটাই চাই যে আজকে তারা যেরকমটা স্বীকার করেছেন, জাতির কাছে আমি বলবো এটাও তুলে ধরা হয়েছে, যেহেতু জাতি জানতে চায় শিল্পী সমিতির ভূমিকা কি, সেই ভূমিকাটা অঞ্জনা আপাকে সামনে রেখে আমি একটু উল্লেখ করলাম এই জন্য যে আসলে একটি সংগঠন কতটা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আপনারাও আমাদেরকে তদন্ত সহযোগিতা করছেন, এবং আপনারাও জানেন যে অনেক কিছুর উত্তর আমরা দিব না, কারণ অনেক কিছুর উত্তর দেয়া যেতে পারে, সেখানে হয়তো বা ভিডিও হবে বা আপনারা উপস্থাপন করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্ন আপনাদের কাছেও অনেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অভিযোগ করে, গণমাধ্যম কর্মী হিসাবে বিভিন্ন তথ্য জানাচ্ছে, কিন্তু যেহেতু এটি একটি সংগঠন, একটি সমিতি এবং এই নির্বাচিত একটি কমিটি কাজ করছে, আমাদের কাছে যদি কেউ আপনাদের মাধ্যমেও যদি কেউ কোনো অভিযোগ করে বা কারো আমি একটু উত্তরটা দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা সবচেয়ে বড় বিষয়, আমরা বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা আপাকে হারিয়েছি, এবং অঞ্জনা আপার মৃত্যুর পর থেকে যেহেতু তার পরিবারে আসলে রক্তের কেউ ছিলেন না, এবং আপনারা সারা দেশের মানুষ বা যারা আপনারা গণমাধ্যম কর্মীরা আছেন আপনারা অবগত আছেন যে তার পালিত একজন ছেলে ছিল এবং পালিত মেয়ে, এবং তার মেয়ের একজন হাজব্যান্ড রিপন ভাই, যিনি আমার হাতে যে আজকে রিপোর্টটি দিয়েছে তার নাম হচ্ছে SM কামরুল আলম রিপন ভাই। তো যখনই আসলে অঞ্জনা আপার মৃত্যুটি হওয়ার পরে আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে যথেষ্ট পরিমাণের সম্মানের সহিত আমরা কিন্তু ওনার দাফনের কাজটি সম্পূর্ণ করেছি, এবং আপনারা দেখেছিলেন যে অনেক গুণী শিল্পীরা বা ওনার যারা সহকর্মী ছিল তৎকালীন 80 দশকের অনেক অভিনেতা অভিনেত্রী, চিত্রনায়ক চিত্রনায়িকা অনেকেই কিন্তু উপস্থিত হয়েছিলেন। তো সেদিন আসলে যেটা আমরা দেখেছিলাম যে ওনার এই মৃত্যুর পরে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলেছিলেন। কেউ বলছিলেন যে এটি কি স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা, আবার কেউ বলছিলেন যে এটাকে মানে অপমৃত্যু, এই কথাগুলো এসেছিল। তো তার পরিপ্রেক্ষিতে আমরা যেদিনই আসলে অঞ্জনা আপাকে শেষ বিদায়টি দেওয়ার জন্য FDC-তে নিয়ে আসি, সেদিনই আসলে আমাদের শ্রদ্ধাভাজন, আমার ভালো লেগেছে যে যারা গুণী শিল্পীরা, বিশেষ করে আলমগীর ভাই থেকে শুরু করে শ্রদ্ধাভাজন আমাদের উজ্জ্বল সাহেব, তারপরে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব, সবাই কিন্তু অঞ্জনা আপাকে একদম FDC থেকে শেষ বিদায়টি দিয়ে এগুলো নিয়ে পর্যালোচনা করতে বসেন। তারপর থেকে যেটি হচ্ছে যে আজকে যে তদন্ত কমিটিতে হয়েছে, এটি কিন্তু আমাদের শুধুমাত্র আমরা কয়েকজন স্ব ইচ্ছায় সেটা কিন্তু না, সমষ্টিগতভাবে শিল্পী সমাজও চাচ্ছে, আমার শিল্পী সমিতিও চাচ্ছে। কারণ আপনারা দেখেছেন যে আমরা এর আগেও বিবৃতি দিয়েছিলাম যে অঞ্জনা আপা মারা যাওয়ার আগেও কিন্তু কিছু গণমাধ্যম ভুয়া তথ্য প্রচার করছিল যে অঞ্জনা আপা মারা গেছেন। তখন আমিও নিশ্চিত করেছিলাম যে কোনো মৃত্যুর সংবাদ হলে অবশ্যই তিনি একজন সম্মানিত শিল্পী, একজন কিংবদন্তি অভিনেত্রী, এবং আমাদের শিল্পী সমিতির যিনি ক্যাবিনেটে ছিলেন অনেকবার, সে প্রেক্ষাপটে অবগত করব। তো এইভাবে কিন্তু এই জায়গা থেকে এসে আমরা কিন্তু বরাবরই আপনাদেরকে সব কিছু ওপেনলি বলার চেষ্টা করেছি। তো যেহেতু একদমই যেদিন শেষ বিদায়টি দেই সেদিন অনেক সিনিয়র আর্টিস্টরা এসে এই বিষয়টার সঙ্গে যুক্ত হয়েছেন, এবং যখন এই প্রশ্নগুলো উঠেছে তখন কিন্তু সিনিয়ররা মিলেই আপনারা জানেন যে এই যে জানুয়ারি মাসে কিন্তু অঞ্জনা আপা সহ টোটাল আমাদের 26 জন, এই মাসে যদি 2025-এর কথা বলতে চাই, শ্রদ্ধাভাজন কিংবদন্তি অভিনেতা প্রবীণ মিত্র অর্থাৎ মোহাম্মদ হাসান ইমাম দাদা, তারপরে অঞ্জনা ম্যাডাম সহ 26 জন পরলোক গমন করেছেন। এবং সেই প্রেক্ষাপটে আমরা প্রতি বছরের প্রতি মাসে কিন্তু শিল্পী সমিতিতে একটা মিলাদের আয়োজন আমরা করে থাকি, সবার আত্মার শান্তি কামনা করে, দোয়া প্রার্থনা করে। তো সেদিন আমরা মিলাদ সম্পূর্ণ করে আমরা সেখানে প্রবীরদার যারা আত্মীয় স্বজন, পরিবার পরিজন, অঞ্জনাদিরও পরিবার পরিজন, যেহেতু আমরা জানি অঞ্জনাদি ওনার বোন, ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। কারণ মনে হয়েছিল যেহেতু ওনাকে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু সমালোচনা আলোচনা হচ্ছিল, সেখানে যেহেতু পরিবার থেকে কেউ আসছে নাই, এটি কিন্তু আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয় থেকে শুরু করে প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা ছিলেন তারা সবাই কিন্তু ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। যেহেতু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা আসছিল যে আসলে ওনার মৃত্যুটা কিভাবে হয়েছে, অনেক ধরনের প্রশ্ন করেছে, সেখানে রঞ্জনা দিয়ে এসেছিল এবং রঞ্জনা দি সহ আমাদের কিন্তু এখানে পর্যালোচনা হয়, এবং সেখানে একজন আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, যিনি একদম সে শুরু থেকে এখন পর্যন্ত সার্বক্ষণিক আমাদের সঙ্গে ইনভেস্টিগেশনে কাজ করছেন। যেহেতু আমরা সংগঠনের লোক,
অভিনয় শিল্পী, সেখানে তো আইনের লোকের অবশ্যই প্রয়োজন, কারণ ওনাদের চেয়ে তো আমরা বেশি বুঝি না। সেখানে আইনি সহায়তাটাও কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করছি। তার মানে অঞ্জনা আপার ব্যাপারে আমরা বরাবরই সিরিয়াস বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সেই প্রেক্ষাপটে আজকেও কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যিনি আছেন, যিনি ইনভেস্টিগেশনে কাজ করতেন, তিনি আজকেও কিন্তু এসেছে। তো সেদিন চঞ্চলা অঞ্জনাদির পরিবারের ওনার বোন, আমাদের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা আলমগীর সাহেব এবং আরও যারা আমাদের কমিটি যারা ছিলেন, তাদের উপস্থিতিতে ডিএ তায়েব ভাইকে অর্থাৎ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয়কে প্রধান করে একটি কমিটি করা হয়। সেই কমিটিতে এখন অনেকে কিন্তু প্রশ্ন তুলেছেন যে শিয়ালের হাতে কি আমরা মুরগি বাগিয়ে দিলাম কিনা। এখানে একটি বিষয় হচ্ছে, যেহেতু অঞ্জনা আপা নিজের ব্লাডের বা পরিবারের কারোর সঙ্গে বসবাস করতেন না, আজকে কি হয়, যখন একটি মানুষ, আজকে আমি যদি মারা যাই, আমার মা আমার সঙ্গে থাকে, আমার স্ত্রী আমার সঙ্গে থাকে, আত্মীয় পরিজন যারা ব্লাডের আছেন তারা কিন্তু থাকে, তারা কিন্তু তথ্য দিবে। কিন্তু অঞ্জনা আপার কিন্তু আজকে রঞ্জনা দিয়ে এসছে, কিন্তু রঞ্জনাদির সঙ্গে অঞ্জনা আপারও আলাদা থাকেন, অর্থাৎ অঞ্জনা আপার রক্তের কেউ ওনার সঙ্গে থাকতেন না। সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন তুলেছেন যে যেহেতু ওনার মৃত্যু নিয়ে অনেকে অনেক ধরনের বিভ্রান্তকর বা অনেক ধরনের, জানি না কারো কাছে, অনেকে আবার কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আপনাদের মাধ্যমে উড়া বক্তব্য দিচ্ছে যার যার মতন করে, যেটাই হয়েছে আমি শুনেছিলাম মেরেছিল, বলেছে খাবার দেয়নি, আমাকে বলেছে গরুর মাংস রান্না নিয়ে হয়েছে। কিন্তু সমষ্টিগতভাবে আসলে ইনভেস্টিগেশন যে বিষয়টি, এটা আপনারা জানেন যে আজকে আমাদের ছোট্ট পরিসরের একটা সংগঠন, বাংলাদেশের বড় বড় রাষ্ট্রীয় বিভিন্ন যখন কোনো বিষয় ইনভেস্টিগেশন হয়, তখন কিন্তু তদন্তের স্বার্থে অনেক কিছুই গোপন রাখা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে শিয়ালের হাতে মুরগি বাগির যে বিষয়টি রয়েছে, এটি যদি একটু বলতে চাই যে এখানে অঞ্জনা আপার আসলে মনি যে ছেলেটি, পালিত যে ছেলেটি, সে কিন্তু এই বাসায় বসবাস করেন এবং ড্রাইভার একই বাসায় বসবাস করতেন। আর ওনার যে মেয়ের জামাই রয়েছেন, তিনি কিন্তু এখানে যেটি বনশ্রীতে বসবাস করেন, আর অঞ্জনা আপা বসবাস করতেন হচ্ছে নিকেতনে। অর্থাৎ অঞ্জনা আপার বোন যেদিন আমাদের সঙ্গে এসে বসেন এই মিলাদের দিন, তিনি কিন্তু একটি বিষয়, অঞ্জনা আপার মৃত্যুর বিষয়টি নিয়ে ওনার মুখে তেমন কোনো প্রশ্নের মানে আমরা পাইনি, কিন্তু উনি স্থাবর অস্থাবর বিষয়টি জানার চেষ্টা করেছেন। এটি কিন্তু উনি করেছেন যে আসলে আমার বোন কি রেখে গেছেন। তো স্বাভাবিকভাবে যখন আমরা আমাদের কোনো শিল্পীকে হারাবো কিংবা সহকর্মীকে হারাবো, প্রথমে আমরা প্রায়োরিটি দিব তার পরিবার কি চায়, আমরা পরিবারকে কিভাবে সহযোগিতা করতে পারি। যিনি মারা গেছেন তাকে তো আসলে সহযোগিতার বলতে তাকে শেষ শ্রদ্ধাটা আসলে কিভাবে জানিয়েছে, সেটি আপনারা নিজেরাই সাক্ষী আছেন যে যতটুকু সম্মান দেওয়ার দরকার সেই সম্মান দিয়েই কিন্তু আমরা ওনাকে শেষ বিদায়টি দিয়েছি। কিন্তু পরিবার থেকে এসে যখনই আসলে তারা জানতে চেয়েছেন যে উত্তরাধিকার সূত্রে বা অঞ্জনার আসলে কি স্থাবর অস্থাবর আছে, সেই প্রেক্ষিতে আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খুবই গুরুত্ব সহকারে উনি 3 দিনের মধ্যে প্রত্যেক আমরা যারা মেম্বার হয়েছি প্রত্যেকের সঙ্গে সমন্বয় করে তিনি কিন্তু এই যে তদন্তের ভারটি দিয়েছেন কামরুল ইসলাম রিপন। কারণ যখন আমি আপনার নাম জিজ্ঞেস করব, আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন, এটির প্রমাণ হবে আপনার মুখ থেকে শোনার পর। সেই প্রেক্ষাপটে আমরা চেষ্টা করেছি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি আসলে অঞ্জনা আপা কি রেখে গেছেন, কি আছে না আছে। এরপর যেটি বলছিলাম যে এখানে বিপ্লব শরীফ ভাই আছেন, অনেকের কাছে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয়ের কাছে, আলমগীর সাহেবের কাছে, অনেকের কাছেই অনেক তথ্য চলে এসছে। এখন যেটি হচ্ছে, আমি এই যে রিপোর্টটি যেটি এসছে, এই রিপোর্টটি নিয়ে আমরা তো হচ্ছে ইনভেস্টিগেশন কমিটি, তদন্ত কমিটি, কিন্তু তদন্ত কমিটি উপরে কিন্তু একটি জায়গা থাকে যেটি হচ্ছে যাদেরকে আমরা সাবমিট করব। অর্থাৎ আজকে যাদেরকে দেখছেন তাদের সঙ্গে আরো যুক্ত হবে যারা এর পিছনে কাজ করছেন, যারা মুরব্বীরা আছেন। তো আমরা এই যে আজকে একটা রিপোর্ট আমরা পেয়েছি, এই রিপোর্টের সঙ্গে আমাদের কাছে কি কি তথ্য আছে সে তথ্য আমরা খতিয়ে দেখব, মিলিয়ে দেখব যে আসলে আমি এখনই বলবো না যে আমার কাছে যে তথ্যটি এসেছে সেটি সম্পূর্ণ মিথ্যা। এখন আমাকে খতিয়ে দেখতে হবে আমি যেই শিয়ালকে দায়িত্ব দিয়েছি সেই শিয়াল মুরগি খেয়ে ফেলেছে নাকি মুরগিকে বাঁচিয়ে রেখেছে। যদি বাঁচিয়ে রেখে তাহলে তো অবশ্যই সেটাও আপনাদেরকে জানাবো, আর যদি মনে হয় যে না মুরগি খেয়ে হজম করে ফেলেছে সেটিরও সঠিক তদন্তের মাধ্যমে আমরা বিচার করব। আরেকটি বিষয় হচ্ছে, আজকে আপনারা জানেন যে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র তদন্তের
দায়ভার জানিয়েছি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দিয়া সাহেব সহ। কিন্তু এখানে আজকে 3 জন মানুষ আমাদের থাকার কথা ছিল, এর মধ্যে যাকে আসলে আমরা ইনভেস্টিগেশনের দায়িত্বটি দিয়েছি, আমাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য বলেছে রিপন ভাই, অর্থাৎ যিনি অঞ্জনা আপার পালিত মেয়ের জামাই, তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং তিনি এসে কিন্তু আমাদেরকে এই কাগজটি বুঝিয়ে দিয়েছেন এবং আমরা তদন্তের স্বার্থে সেটি এখানে আসলে কি কি উল্লেখ করেছে সেটি আপনাদেরকে বলছি না, কারণ এখন যদি আপনাদেরকে উল্লেখ করি হয়তো বা আপনারা সেটি ঢালাওভাবে প্রচার করতে পারবেন, কিন্তু আমাদের তদন্তের কিন্তু ব্যাহত হবে। সো আপনারা যত শুরু থেকে আমাদের সহযোগিতা করছেন আমরা এটা হাইড রাখলাম। অন্যদিকে যেটি অনেকেই প্রশ্ন উঠাচ্ছেন, হয়তো আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দিচ্ছি যে যাদেরকে আসলে যাদের উপর মানে অভিযোগ করা হচ্ছে, মনি যিনি পালিত ছেলে আবার ড্রাইভার, তারা কেন উপস্থিত নাই, এটির জন্য যদি বলি যে আমরা আদালতের আমরা হচ্ছে জাস্টিস বা আমরা হচ্ছে এটি নিয়ে একটি সমন্বয় করছি। এখন আসামি যদি না আসে নিশ্চয় আসামিরা কিন্তু জবাবদিহিতা করতে হবে। তো সেই ক্ষেত্রে আজকে তারা কেন আসেনি, কেন উপস্থিত হয়নি, সেটি আমাদের উপরে যারা আসলে দায়িত্ব দিয়েছেন তাদেরকে অবগত করব যে আমরা রিপোর্ট চেয়েছিলাম, রিপোর্ট পেয়েছি, কিন্তু যাদেরকে আসলে আমরা আসামি করেছি বা যাদের উপর আমাদের সন্দেহ রয়েছে তারা আজকের আমাদের যে এজেন্ডা ছিল বা আমাদের যে আজকে কার্যক্রম ছিল সেখানে তারা এসে উপস্থিত হয়নি। নিশ্চয় তারা এই বিষয়টি বিচার বিশ্লেষণ করে আর আমরা যে আমাদের কাছে যে রিপোর্টটি আসছে সেই রিপোর্টের প্রেক্ষিতে অবশ্যই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয় সহ আমরা যারা দায়িত্ব নিয়ে কাজ করছি, কারণ অঞ্জনা আপা শুধু আমাদের না, আমরা আজকে আপনাদের কাছ থেকে গায়ে এড়িয়ে যেতে পারি, কিন্তু সারা দেশের কোটি কোটি চলচ্চিত্র প্রেমী, সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে আসলে কি হচ্ছে, সেটি অবশ্যই সাধারণ কোনো মানুষের কোনো বিষয় না। সেক্ষেত্রে আমরা কিন্তু এটি খুবই খুবই সচেতন থেকে খুবই নিবিড়ভাবে এটি কিন্তু আমরা জাস্টিফাই করছি এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা যে 5 জনের কমিটি আছি, 5 জনের কমিটি আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছেন তাদেরকে অবগত করে আপনাদেরকে ফাইনাল রিপোর্টটি আমরা জানানোর চেষ্টা করব। এটা কিন্তু প্রথম সে ছেলে না, এটা তো আমরা ইন্ডাস্ট্রি সবাই জানি, সে ভাই না এটাও জানি, কাগজে পত্রে কিন্তু সে একটি কত বড় প্রতারক হইলে ন্যাশনাল আইডিতে আজিজুর রহমান বুলি পিতা, অঞ্জনা রহমান মাতা বানাইছেন, কিন্তু তার বাবা মা মারা গেছে, ভাই সবার সাক্ষাৎকার আপনারা পেয়েছেন। এই আলমগীর স্যারই প্রথম এই সনি রহমান ছিল অনাপার ফুলের শুভেচ্ছা শ্রদ্ধার সময় নাকি ব্যস্ত, তো তাই ভাই বোধহয় ব্যস্ত ছিল, আমি মুক্তি সহ আন্নারা আমরা ভিতরে গেলাম, তো আমাকে আলমগীর স্যার বলল বিপ্লব ওই ছেলেটার নাম যেন কি, তখন আমি বুঝতে পারিনি কোন ছেলে, বললো যে আরে আমাদের অঞ্জনা, আমি বললাম সাজ্জাদ মনি, কবর একটু ডাকো, আমাদের নৃত্য পরিচালক সাইফুল ভাইকে দিয়ে তারা ডাকাইলাম। আমরা কিন্তু আলমগীর স্যারের সামনে বসি না, সে বসতে না বলে, কথাও জোরে বলি না। তাকে জিজ্ঞাসা করা হলো তোমার বাবার নাম, সে বলল আজিজুর রহমান বলি, মাতার নাম অঞ্জনা রহমান। তখন সে ধমকি দিয়ে বলল যাই ছেলে চুপ। সে তার মোবাইলে হোয়াটসঅ্যাপে মালয়েশিয়া থেকে পাঠানো জুম করে লেখাটা বড় করে বলল তোমার পিতার নাম অমক, তোমার 2 ভাই পনির, তুমি, মাতা মারা গেছে 2 বছর, ডিটেলস। সে কথাটা কি উত্তর দিল, সরিও বলল না, মামা এগুলা নাই বলি। তার কাছে সব স্বাভাবিক, আপনারা বুঝে নেন এই স্বাভাবিককে আমরা অস্বাভাবিক। আচ্ছা এখন তো আমরা তো আসলে আজকে কাউকে একদমই ফাইনালি যেহেতু রিপোর্ট দিচ্ছে না, এগুলো আসলে আলোচনা করলে ব্যাখ্যা করলে অনেক করা যাবে, এগুলো আসলে বিচার বিশ্লেষণ করা বা উপস্থাপন করার কিছু না, এগুলো তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। বিপ্লব ভাই আমরা এই বিষয়গুলো এখন তায়েব ভাই আশা করি তায়েব ভাইকে যদি কোনো প্রশ্ন থাকে এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা আজকে শেষ করব। আসলে একটু ক্লিয়ার করে দেই, বিষয়টা জানাইলাম এই কারণে যে সে মিথ্যা, শুরুর থেকে মিথ্যাই এটা অবগত করা। আমি এদের সাথে একটা কথা, হ্যাঁ হ্যাঁ বলেন। যে আপনাদের সিদ্ধান্ত কি এবং পদক্ষেপটা কি হবে সেটি বলেন। অঞ্জনা আপা যে বাসায় যে কাজের লোক ছিলেন, আপনারা ড্রাইভারকে আপনারা সবার সামনে আনছেন, কাজের যে মেয়েটা ছিল তাকে কিন্তু এখন পর্যন্ত আপনারা সামনে আনেন নাই। তার সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে কিনা আমি যতদূর জানি যে তার খোঁজ সেভাবে পাওয়া যাচ্ছে না, তো তাকে আপনারা কোনোভাবে সামনে আনবেন কিনা, কারণ সেও কিন্তু অঞ্জনা আপার এই পারিবারিক অনেক কিছুর সাক্ষী, তো সেই দিক দিয়ে আপনাদের কোনো ভূমিকা আছে কিনা? এই বিষয়ে অবশ্যই আমরা আনবো, তাকে আমরা খোঁজ লাগিয়েছি, আনবো। মানে বিপ্লব ভাই যে কথাটা বলতে চাচ্ছিলেন যে যে মানুষটির অনিশ্চিত সম্পর্কে, মনি এখানে বসে কিন্তু আপনাদের কাছে বলে গেছে যে সে যখন অঞ্জনা আপা তাকে নিয়ে আসে তার বয়স ছিল 10, আপনাদের রেকর্ড আছে
বাট উনি কিন্তু তা নয়, উনি নরসিংদী কলেজ থেকে ইলেকশনও করেছে। সে ইলেকশন করলে নিশ্চয়ই ইন্টারমিডিয়েট পাস থাকতে হয়, মিনিমাম এসএসসি পাস থাকতে হয়। তাহলে তার কথাবার্তা একেবারেই ঠিক নাই। এবং আপনি যেটা বললেন, অবশ্যই আমরা তদন্তের স্বার্থে সবার কাজের বুয়া যিনি ছিলেন সে অনেক বেশি জানবে, এবং তার সম্পৃক্ত উনিও ছিলেন, আন্না ছিল, মুক্তি ছিল এবং ইউসুফ খান ছিল, সবাই তার পরিবারের সাথে যারা যুক্ত ছিল তারা আমাদেরকে অনেক কিছু ইনফরমেশন দিয়েছে, যেটা আপনাদের ভবিষ্যতে আপনাদের জানাতে পারবো এবং আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি যে খুব সহসায় এই রহস্য আমরা উদ্ঘাটন করে আপনাদের ক্লিয়ার করতে পারবো। এটা আমরা কিন্তু এখনো তদন্ত কিছুই করি নাই, এটা আমরা মিলাবো, আমরা রিপোর্ট জোগাড় করছি, আমরা তদন্ত করে রিপোর্ট দেবো। রিপোর্ট দিয়ে অবশ্যই এই যে আমাদের এখানে মাহবুব সানি ভাই আছেন মিউজিক ডিরেক্টর, উনি মামলা করবেন, আমরা ওনাকে মামলা করাবো। এটা রাজি আছে শব্দে আমরা যাব না ভাই। আমরা তাইব ভাই ধন্যবাদ সবাইকে, একটু শেষ দিয়ে শেষ করেন। শেষ করতে চাই যে আমরা আলটিমেটলি মামলার দিকেই যাবো, যেহেতু সামঞ্জস্যতা নেই, মানে কথাবার্তা আর কাজের মিল নেই, তাহলে আলটিমেটলি এভাবে শেষ করা যাবে না। যেটা আমরা চেয়েছিলাম যে থানা পুলিশ না করি, কিন্তু আমাদের আলটিমেটলি তাই করতে হবে। আর আপনার আগে বলেছি যে ডেড বডি 100 দিন পর্যন্ত, 90 দিন মধ্যে একদম ইনট্যাক্ট আমরা তুলতে পারবো, তুলে পোস্টমর্টম করা সম্ভব।